হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের স্টাডি ব্লগ ভিডিওতে আমি যে টপিকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নিট পরীক্ষায় কি করে আমরা ভালো একটা স্টাডি প্ল্যান বানাতে পারি, কিভাবে আমরা ভালো স্টাডি প্ল্যান বানিয়ে আমাদের পড়াশোনাটার অগ্রগতি অনেক আগে নিয়ে যেতে পারি। অর্থাৎ যদি তোমার প্ল্যান বেটার হয় তাহলে তোমার পড়াশুনোও খুব ভালো হবে এবং তোমার পরীক্ষাতে রেজাল্টও খুব ভালো হবে, তোমার র্যাঙ্কও খুব ভালো আসবে। অর্থাৎ বেস্ট প্ল্যান থেকেই তোমার বেস্ট রেজাল্ট হতে পারে। তাই সেই স্ট্র্যাটেজি কী হওয়া প্রয়োজন? 2024-এর আগে পর্যন্ত, 2024-এর আগে পর্যন্ত যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের কোশ্চেনগুলো ডিফারেন্ট টাইপ, কারণ সেখানে সিলেবাসের কিছু পরিবর্তন এসছে। তো তোমাদের প্রথম যেটা কাজ, তোমরা আগে সিলেবাস খুব ভালো করে দেখে নাও যে তোমাদের নিট পরীক্ষার বা যারা মেডিকেলের জন্য প্রিপারেশান নিতে চাইছো, যারা মেনলি নিট পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাইছো, আগে তুমি দেখে নাও যে এনএমসি বোর্ড থেকে এনএমসি যে সমস্ত সিলেবাস কন্ডাক্ট করেছেন সেই সিলেবাসের মধ্যে কি কি আপডেট দেওয়া হয়েছে। তো সেই সিলেবাস তুমি যদি না দেখে শুধু গতানুগতিকভাবে প্র্যাকটিস করে যাও কোশ্চেন, তাহলে তোমার বিশেষ কিছু লাভ হবে না। কারণ এখন কম্পিটিশান মার্কেট, তোমাকে কম্পিটিশানের মধ্যে টিকে থাকতে গেলে, ভালো রেজাল্ট আনতে গেলে, ভালো র্যাঙ্ক হতে গেলে তোমাকে আগে তোমার স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করতে হবে। তো সেটাই আজকের টপিক, যে তুমি কিভাবে নিট 2025-এর জন্য বেস্ট স্ট্র্যাটেজি বা বেস্ট প্ল্যান তুমি তৈরি করবে। তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। চলো ভিডিওটা স্টার্ট করছি। তো যেটা প্রয়োজন তোমাদের কাছে বেস্ট প্ল্যানিং, অ্যাট ফার্স্ট তোমাদের যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট তুমি সিলেবাস দেখে নাও। সিলেবাসের মধ্যে কোন কোন টপিক দেওয়া আছে, এক একটা চ্যাপ্টার, কোন কোন চ্যাপ্টার রিডিউস হয়ে গেছে আর কোন কোন চ্যাপ্টার তোমার এক্সামে রয়েছে, আবার প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিকগুলো মেনশন করা আছে। সিলেবাস তোমরা তো খুললেই সবাই দেখতে পেয়ে যাবে। আমি যারা সিলেবাস এখনো হাতে পাওনি, অনেকের ক্ষেত্রে সিলেবাস হয়তো অনেকেই পায়নি, যারা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো, যারা 12, যারা ফ্রেশার্স, যারা আবার এক বছর যারা ড্রপ দিতে চলেছো, তো তোমাদের কাছে অনেকে হয়তো সিলেবাস হয়তো নাও পেতে পারো। তো সিলেবাসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ওটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। বা তোমরা এমনি গুগলে গিয়ে নিজেরাই যদি সার্চ করো, তোমরা কিন্তু ওটা নিটের সিলেবাসটা এখন আপডেটেড যে সিলেবাস তোমরা পেয়ে যাবে। কিন্তু গতানুগতিক সিলেবাস মানে পূর্বের যে ধারণা, যেটা 2024-এর আগে পর্যন্ত চলে এসছে, 2023 পর্যন্ত পরীক্ষা হয়েছে, তার সিলেবাস এখনকার সিলেবাস সম্পূর্ণ আলাদা। অনেকগুলো চ্যাপ্টার কিন্তু ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এই জন্য আপডেটেড সিলেবাসের ওপর কিন্তু প্রিপারেশন প্ল্যানিংটা বানাও, তাহলে তোমাদের বেস্ট প্ল্যানিং তৈরি করে নাও। তোমরা টাইম ভিত্তিক পড়াশুনো করো, যে কোন টাইমে কোন সাবজেক্ট পড়বে, কোন চ্যাপ্টার পড়বে, সেটা তোমাদের নিজেদের একটা বেস্ট প্ল্যানিং তৈরি করো। তো আমি বলে দিচ্ছি তাও তোমাদের ভিডিওর মধ্যে যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের নিটের 2025-এর জন্য আমরা প্রিপারেশন তৈরি করব। আমি মূলত তোমাদের কেমিস্ট্রি পোর্শনটাই আমি বলে দিচ্ছি। ওখানে আমি যে সিলেবাসটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে আপলোড করব, সেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু দেওয়া থাকবে। আমি মূলত এখানে তোমাদের কেমিস্ট্রির পোর্শনগুলো বলে দিচ্ছি এবং তোমাদের এই স্ট্র্যাটেজিটাও বলে দেবো কোন চ্যাপ্টার তুমি কিভাবে পড়বে, কোনটার উপর বেশি ফোকাস দেবে, তোমাদের প্ল্যানিং কি হওয়া প্রয়োজন। তো চলো আমি তোমাদেরকে সিলেবাসটা বলে দিই। দেখো তোমরা স্ক্রিনে সিলেবাসটা দেখতে পাচ্ছ যে এই সিলেবাসের মধ্যে ক্লাস 11 থেকে আমাদের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। ক্লাস 11 থেকে অ্যাট ফার্স্ট আমাদের পড়তে হবে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। অর্থাৎ তোমাদের যারা ছায়া প্রকাশনের বই ফলো করছো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে রসায়নের প্রাথমিক যে ধারণা চ্যাপ্টারটা রয়েছে, ওই চ্যাপ্টারটা ওই টপিকের মধ্যে রয়েছে। নেক্সট রয়েছে অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ পরমাণুর গঠন চ্যাপ্টার। নেক্সট রয়েছে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন। পরে রয়েছে কেমিক্যাল থার্মোডাইনামিক্স অর্থাৎ এটা হচ্ছে রাসায়নিক তাপগতিবিদ্যা যে চ্যাপ্টার। নেক্সট রয়েছে ইকুইলিব্রিয়াম অর্থাৎ এটা হচ্ছে সাম্যাবস্থা চ্যাপ্টার। নেক্সট হচ্ছে রেডক্স অর্থাৎ জারণ বিজারণ চ্যাপ্টার। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন এলিমেন্ট অফ পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ অর্থাৎ যেটা আমরা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী হিসেবে জেনে থাকি। নেক্সট রয়েছে পি ব্লকের মধ্যে তোমাদের রয়েছে গ্রুপ 13 এবং গ্রুপ 14 এই চ্যাপ্টার পি ব্লকের মধ্যে তোমাদের পড়তে হবে। নেক্সট রয়েছে অর্গানিক কেমিস্ট্রি, সাম বেসিক প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স, এটা হচ্ছে যেটা আমরা জিওসি চ্যাপ্টার বলে জানি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। পরে রয়েছে হাইড্রোকার্বনস, এই চ্যাপ্টারটার মধ্যে তোমরা অ্যালকেন অ্যালকাইন এই পার্টগুলো তোমরা পড়তে পারবে। এই হচ্ছে আমাদের টোটাল 10টা চ্যাপ্টার যেটা ক্লাস 11 থেকে আমাদেরকে ঠিকঠাকভাবে পড়তে হবে। নেক্সট পরে দেখো ক্লাস 12-এর কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হচ্ছে। সলিউশন দ্রবণ চ্যাপ্টার, ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়িৎ রসায়ন চ্যাপ্টার। নেক্সট আছে কেমিক্যাল কাইনেটিক্স রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টার, এটা হচ্ছে ফিজিক্যাল পার্ট থেকে। নেক্সট রয়েছে
পি ব্লক অর্থাৎ 15 থেকে 18 পর্যন্ত, অর্থাৎ আমাদের পি ব্লকের পুরো পোর্শনটাই পড়তে হবে, কিন্তু এস ব্লকের কোনো পোর্শন এখানে কিন্তু দেওয়া নেই আমাদের সিলেবাসের মধ্যে। দেখো ক্লাস 11-এর মধ্যে তুমি পি ব্লকের গ্রুপ 13 অ্যান্ড 14টা পেয়ে গেলে, আর এখানে তুমি পি ব্লকের গ্রুপ 15 অ্যান্ড 18 পার্টটা পেয়ে গেলে, অর্থাৎ 13 থেকে 18 পর্যন্ত পুরো পি ব্লকটাই কিন্তু পড়তে হবে। যে টপিকটা আমাদের নতুন যে এনসিইআরটি বই তার মধ্যে কিন্তু এটা দেওয়া নেই, তাই তোমরা পুরনো এনসিইআরটি বই কালেক্ট করে নিতে পারো, বা তোমরা যদি না পাও তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেই পি ব্লকের পিডিএফ ফাইলটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারো, বা তোমরা পুরনো বই এনসিইআরটি যে পুরনো ভার্সনের যে বই ছিল সেটা তোমরা কালেক্ট করে ওখান থেকে পি ব্লকটা অবশ্যই পড়বে। পি ব্লক কিন্তু এনসিইআরটিতে দেওয়া নেই মানে এটা কিন্তু নিটের পরীক্ষায় নেই, এটা কিন্তু ভুল ধারণা, নিটের মধ্যে পি ব্লক দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্ট সম্পর্কে তোমাদের পড়তে হবে। নেক্সট আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। নেক্সট রয়েছে হ্যালো অ্যালকেন এবং হ্যালোরিন চ্যাপ্টার। নেক্সট আছে অ্যালকোহল, ফেনল এবং ইথার, অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। পরে রয়েছে অ্যামিন চ্যাপ্টার, এগুলো সব অর্গানিক, এই হ্যালো অ্যালকেন থেকে একেবারে অ্যামিন পর্যন্ত এটা পুরোটা অর্গানিক। তারপর আছে বায়োমলিকুলস, জীব অণুসমূহ চ্যাপ্টার, এটা তোমাদের বায়োলজির সাথে কিছুটা রিলেটেড। এই হচ্ছে টোটাল সিলেবাস। নেক্সট টপিক যেটা একটা এক্সট্রা অ্যাড করেছে, আগে যে পার্টটা আমাদের ছিল না সিলেবাসে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। এই প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতেও কিন্তু এনসিইআরটির বুক পাওয়া যায়, প্র্যাকটিক্যালের ওপর বেস করে এনসিইআরটির কিছু বই পাওয়া যায়। তোমরা অবশ্যই এনসিইআরটির বইটা ফলো করবে, কারণ এই ইয়ারে 2024-এর যে পরীক্ষা হয়েছে নিটে, সেখানে যে সমস্ত কোশ্চেন দেওয়া হয়েছে সেখানে কিন্তু এনসিইআরটির যে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি বই সেখান থেকে কোশ্চেনগুলোই তোলা হয়েছে। তো তোমরা অবশ্যই ওই বইগুলোকে ফলো করবে, বা তোমাদের যদি কোনো প্র্যাকটিক্যাল রিলেটেড কোনো বই থাকে, তোমরা ওখানে অনেক ভাস্ট করে দেওয়া থাকে, অনেক বিস্তারিত আলোচনা দেওয়া আছে, তো সেটা পড়তে বা মনে রাখতে তোমাদের খুব অসুবিধা হবে। তো এই জন্য তোমরা এনসিইআরটির যে প্র্যাকটিক্যাল বই পাওয়া যায় সেটা তোমরা ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো। তো এখন আমরা সিলেবাসটা তো দেখে নিলাম যে এই টপিকগুলো আমাদের এখানে নিটের মধ্যে দেওয়া রয়েছে। তো এবার যেটা কাজ, যে আমাদের পড়াশোনার প্ল্যানিং কিভাবে করব, আমরা কোন চ্যাপ্টারে ফোকাস দেব, কোন টপিকের আমাদের পড়তে হবে। আমরা তো 11, অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে 11টা না পড়ে আমরা 12-এর পড়াটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। তো 11টা তো ঠিকঠাক করে অনেকের পড়া থাকে না, যারা ড্রপার হয়, যারা 1 বছর বা 2 বছর বা 3 বছর ড্রপ দিতে থাকে, তো যারা মেনলি ফার্স্ট টাইম ড্রপ দেয়, তো তাদের ক্ষেত্রে যেটা মেনলি সমস্যা হয়ে থাকে যে ক্লাস 11-এর পড়াগুলোকে ঠিকঠাক করে না পড়ে ক্লাস 12-এর পড়াটাকে বেশি করে ফোকাস দিয়ে ফেলে। কারণ ক্লাস 12-এর এইচএস যে পরীক্ষা থাকে সেটা তোমাদের মার্কশিটটা তোমাদের কাছে একটা গোল হয়ে কাজ করে, কিন্তু ক্লাস 11-এর কোনো মার্কশিট তো আমাদের বাড়িতে আসে না, বা সেটার কোনো গুরুত্ব আমরা দিই না। কিন্তু মূল সমস্যা হচ্ছে ক্লাস 11 তুমি যদি পড়ো ঠিকঠাক করে, তবেই তোমার ক্লাস 12-এর পড়াগুলো ঠিকঠাক করে বুঝতে পারবে। কারণ ক্লাস 11টার মধ্যে তুমি কনসেপ্ট গেইন করবে এবং ক্লাস 12-এ তার অ্যাপ্লিকেশন পার্টটা তুমি পড়বে। এই জন্য ক্লাস 11টার প্রতি আগে তুমি ফোকাস দাও। তো আমি দেখে নিই যে তোমাদের প্ল্যানিং কি হওয়া উচিত, অর্থাৎ তোমরা কিভাবে স্টাডি করবে, হাউ টু স্টাডি, কিভাবে তোমরা তোমাদের পড়াশোনার প্ল্যানিং করবে। দেখো আমি এখানে কিছু টপিক এখানে মেনশন করে দিয়েছি। ক্লিয়ার কনসেপ্ট অন, অর্থাৎ তোমার কোন কোন টপিকের উপর একেবারে ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার, মানে একেবারে কোনো ডাউট যেন এর মধ্যে না থাকে। এই তোমাদের পুরো কেমিস্ট্রি পড়তে গেলে তার মধ্যে কোন কোন টপিক খুব ভালো করে ফোকাস দিয়ে পড়তে হবে, সেই চ্যাপ্টারগুলো কি কি। যেমন অ্যাট ফার্স্ট বলে দিই, তোমাদের যে মোল কনসেপ্ট অর্থাৎ সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এবং দ্রবণ চ্যাপ্টার, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এই মোল কনসেপ্টের ধারণা কিন্তু পুরোপুরি ভুরি করে কোশ্চেন দেওয়া থাকে। তো ওই টপিকটা তুমি যদি না পড়ো, অর্থাৎ তুমি দ্রবণ চ্যাপ্টারে কোশ্চেন করতে গেলে তুমি মোলারিটি, নর্মালিটি এগুলো করতে পারবে না, কারণ এই মোলারিটি, নর্মালিটি বা মোল ফ্র্যাকশন এগুলো ক্যালকুলেশন করতে গেলে তোমার মোল কনসেপ্ট খুব ভালো করে জানার প্রয়োজন। তো অ্যাট ফার্স্ট তোমার ফোকাস হতে হবে মোল কনসেপ্ট খুব ভালো করে কিন্তু পড়বে, যেটা তোমাদের কি কি মনে রাখতে হবে, মোলালিটি, মোল ফ্র্যাকশন অ্যান্ড স্টয়চিওমেট্রি যে ম্যাথগুলো থাকে, অর্থাৎ ব্যালেন্স রিয়াকশন থেকে যে ম্যাথগুলো দেওয়া থাকে, ওগুলো তোমাকে ভালো করে আগে ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে হবে। নেক্সট রয়েছে যে চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার। কেন অ্যাটমিক স্ট্রাকচার পড়বে? কারণ হচ্ছে তোমাদের কেমিস্ট্রির বেস্ট চ্যাপ্টার। আমি আগের ভিডিওতেও আমি দিয়েছিলাম যে কি করে তুমি তোমার নিট পরীক্ষা কি করে তুমি এক ধাপেই প্রথম অ্যাটেমেই তুমি নিট পরীক্ষা ক্লিয়ার করবে। তো সেই ভিডিওতে আমার বলে দেওয়া আছে যে বেস্ট চ্যাপ্টার হচ্ছে 3টে, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিং। এই 3টে বেস্ট চ্যাপ্টার যদি তুমি না ক্লিয়ার করো, তোমার পুরো কেমিস্ট্রির মধ্যে অনেক সমস্যা তৈরি হবে। তো অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে তুমি কি পড়বে? অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে তোমাকে পড়তে হবে ইলেকট্রন বিন্যাস।
অ্যাটমিক যে কোয়ান্টাম যে টপিক, কোয়ান্টাম নাম্বার, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন কনফিগারেশন, ওখানে কিছু রুল দেওয়া আছে। তো সেটা তোমাদের আগে ভালো করে ক্লিয়ার করে পড়তে হবে, অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার তোমার ফার্স্ট প্রায়োরিটি। নেক্সট প্রায়োরিটি কি হয়ে গেল? পিরিয়ডিক টেবিল। এই পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটার মধ্যে তোমরা এটা পিরিয়ডিক টেবিল 9-10 থেকে কিন্তু পড়ে চলে আসছো। তো ওই যে প্রথম যে লগুলো দেওয়া থাকে, অর্থাৎ ট্রায়াডস ল, ত্রয়ী সূত্র, নিউল্যান্ডসের অষ্টক সূত্র, এই লগুলো তো আমরা ছোট ক্লাস থেকে পড়ে আসছি। এই রুলগুলোর দিকে ফোকাস না দিয়ে ওই পিরিয়ডিক টেবিলের মধ্যে এমন কিছু ঘটনা আছে, যেমন পিরিয়ডিক প্রপার্টিজগুলো, অর্থাৎ আয়নন বিভব, ইলেকট্রন গেইন এনথালপি, যেটাকে আমরা ইলেকট্রন আসক্তি বলে থাকি, ইলেকট্রোনেগেটিভিটি যে টার্ম রয়েছে, তারপর তোমাদের আরও রয়েছে শিল্ডিং এফেক্ট বা আবরণী ক্ষমতা। এগুলো ক্লাস 11 থেকে শুরু হয়, এগুলো কিন্তু আমাদের ক্লাস 9-10-এ থাকে না। তো এই পার্টগুলো খুব ভালো করে ফোকাস দিতে হবে, কারণ এই শিল্ডিং এফেক্ট বা এই আয়নেশন পোটেনশিয়াল, এই টপিকগুলো যখন তুমি গ্রুপ কেমিস্ট্রি পড়তে যাবে, পি ব্লক, ডি ব্লক, এই গ্রুপ কেমিস্ট্রি যখন তুমি পড়তে যাবে, অর্থাৎ ইনঅর্গানিক কেমিস্ট্রি যখন তুমি পড়বে, তখন সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে প্রচুর কনসেপ্ট লাগবে। এইগুলো দিয়ে তোমাকে সলিউশন করতে হবে। তার প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে দেখতে পাবে এই পিরিয়ডিক টেবিলের কনসেপ্টগুলোই সেখানে কাজ করছে। তো এই জন্য এই টপিকগুলো খুব ভালো করে তোমাকে ফোকাস রাখতে হবে। নেক্সট রয়েছে নেচার অফ অক্সাইড, অর্থাৎ কোন অক্সাইডের প্রকৃতি কিরূপ হবে সেটা তোমাকে অবশ্যই ফোকাস রাখতে হবে। নেক্সট রয়েছে ইনার্ট পেয়ার এফেক্ট। এটা পি ব্লকের মধ্যে প্রচুর কোশ্চেন দেওয়া থাকে। এটা নিট 2023, 2022, 2024 এর মধ্যে কিন্তু কোশ্চেন ছিল এই ইনার্ট পেয়ার এফেক্ট টপিকটা থেকে। নেক্সট রয়েছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা টপিক খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, যেখানে তোমাদের একেবারে শুরু থেকে শেষ অবধি, অর্থাৎ খুব ভালো করে ফোকাস রাখতে হবে সংকরায়ন, শেপ অফ দ্য কম্পাউন্ড, অর্থাৎ জিওমেট্রি অফ দ্য কম্পাউন্ড। এখান থেকে তো নিটে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন থাকে এই জিওমেট্রি টপিক থেকে, অর্থাৎ তোমাকে অনেকগুলো কম্পাউন্ড দেওয়া থাকবে, তাদের গঠনাকৃতি তোমাকে বলতে হবে, কোনটা চতুস্তলকীয় হবে, কোনটা ট্রাইগোনাল প্ল্যানার হবে, কোনটা ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ হবে, অর্থাৎ তাদের গঠনাকৃতি জিওমেট্রি নিয়ে কিন্তু কোশ্চেন প্রায় থাকে। আরেকটা যেটা বড় কোশ্চেন MOD, মলিকুলার অরবিটাল থিওরি, অর্থাৎ আণবিক যে তথ্য সেটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবে। তার বন্ড অর্ডার বের করতে দেবে তোমাকে, বলা থাকলো O2, অর্থাৎ অক্সিজেন অণু দেওয়া থাকলো, তার বন্ড অর্ডার তোমায় বের করতে দেবে। আর রয়েছে ভেসপার থিওরি, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন যে থিওরি, সেটা খুব ভালো করে পড়তে হবে। নেক্সট রয়েছে তোমাদের ফ্যাজান্স রুল, অর্থাৎ যেটা রয়েছে পোলারাইজেশন বা কোনো একটা আয়ন দ্বারা একটা আয়নকে যে বিকৃত করার প্রবণতা থাকে, এটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। নেক্সট রয়েছে ওখানে ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক। এটা একটা খুব ভাইটাল টপিক, যেটা নিট এবং জেইতে অনেক কোশ্চেন, এখান থেকে প্রায় একটা করে কোশ্চেন দেওয়া থাকে প্রত্যেক বছর। নেক্সট রয়েছে তোমাদের ফর্মাল চার্জ ক্যালকুলেশন, কার্যকরী আধান কি করে নির্ণয় করা যায়। তো এই টপিকগুলো তোমরা কেমিক্যাল বন্ডিং থেকে অবশ্যই ভালো করে পড়বে। নেক্সট রয়েছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ তোমাদের পুরো অর্গানিক, অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12 পুরো যে অর্গানিকের পোর্শন, এই অর্গানিক টপিকগুলো খুব ভালো করে বুঝতে গেলে অ্যাট ফার্স্ট ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার জেনারেল অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার। এর মধ্যে তোমাকে বুঝতে হবে কার্বনের সংকরায়ন কি হবে, কার্বন অন্যান্য অ্যাটমের সাথে কিভাবে বন্ধন করে, সেই বন্ধনের নেচার কি হয়। সেখানে তোমাদের এর মধ্যে আরও পড়তে হবে কিছু এফেক্ট দেওয়া আছে, ইন্ডাকটিভ প্রভাব, নেক্সট রয়েছে হাইপার কনজুগেশন, রেজোনেন্স, মেসোমারিক প্রভাব। এইগুলো তোমাদেরকে খুব ভালো করে ধারণা রাখতে হবে। নেক্সট রয়েছে তোমাদের কিছু রিয়াকশন, প্রতিস্থাপন, সাবডিউশন রিয়াকশন, অ্যাডিশন বা যুত বিক্রিয়া। নেক্সট রয়েছে অপনয়ন বা এলিমিনেশন রিয়াকশন, আবার এই রিয়াকশনে কিছু ভাগ দেওয়া আছে। নেক্সট রয়েছে তোমাদের কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন। নেক্সট রয়েছে নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল। এই প্রতিটা টপিক তোমাকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে অ্যাট ফার্স্ট। তাহলে নেক্সট রয়েছে তোমাদের রেডক্স চ্যাপ্টার। এই রেডক্স চ্যাপ্টার তোমরা ক্লাস 11 বইতে ইনস্টিটিউটে পেয়ে যাবে। এই রেডক্স চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে অ্যাভেলেবল। জারণ বিজারণ টপিকটা, যেটা বিশেষ করে ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়ি রসায়ন চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এবছর 2024 থেকে যে সিলেবাসটা পাবলিশ করা হয়েছে, সেখানে রেডক্স চ্যাপ্টার এবং ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা একসাথে কম্বাইন করে দেওয়া আছে। কিন্তু এই রেডক্স চ্যাপ্টার গ্রুপ কেমিস্ট্রিতে মধ্যেও পাবে, অর্থাৎ পি ব্লকের মধ্যে, ডি ব্লকের মধ্যেও খুব পেয়ে যাবে। এবং এটা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো থাকে সেটাও সলভ করতে গেলে তোমার লাগবে। নেক্সট এটা গেল আমাদের ক্লিয়ার কনসেপ্ট, যেটা করতে হবে। তোমরা এই টপিকগুলো যদি ফলো করতে থাকো, তোমাদের একটা বেস্ট প্ল্যানিং তৈরি হয়ে যাবে, বেস্ট স্ট্র্যাটেজি হয়ে গেল যে তুমি কিভাবে স্টাডি করবে। এই টপিকগুলো ক্লিয়ার করার পর তুমি যে কোনো চ্যাপ্টার পড়তে যাও, তোমার অবশ্যই সহজ মনে হবে, তখন চ্যাপ্টারগুলো পড়তে খুব সুবিধা হবে। নেক্সট পরের পার্ট দেখো, নেক্সট তুমি কি করবে, নেক্সট ফোকাস কি হওয়া প্রয়োজন তোমার। নেক্সট হচ্ছে অ্যাট ফার্স্ট তুমি কি করবে, সমস্ত বই দূরে সরিয়ে রেখে অ্যাট ফার্স্ট তুমি এনসিইআরটি বইকে আগে রিডিং দাও।
খুব ভালো করে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন বাই লাইন আগে রিড করো এবং প্রত্যেকটার ওয়ার্ড সেন্টেন্সের মানে ঠিকঠাক করে ক্লিয়ার করো। নিজে থেকে কোশ্চেন তৈরি করো। প্রত্যেকটা লাইন পড়ার সাথে সাথে নিজে আগে কোশ্চেন বানাও যে এই লাইন থেকে কি ধরনের অ্যাসারশন হতে পারে, ওই লাইন থেকে কিভাবে স্টেটমেন্ট হতে পারে, কি ধরনের এমসিকিউ হতে পারে, নিজেই নিজের কোশ্চেন বানিয়ে ফেলো। তাহলে দেখবে এর থেকে ভালো স্টাডি প্ল্যান আর কিছু হতে পারে না। নেক্সট যেটা করবে, ওই রিডিং করার সাথে সাথে এনসিইআরটি বইটা রিড করার সাথে সাথে তোমাকে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে যে লাইনগুলো তোমার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, যে এই লাইনটা প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসেছে বা এই কোর্সে এই লাইনটা আমাদের স্টেটমেন্ট হিসেবে আসতে পারে 2025-এ যে এক্সাম হতে চলেছে, সেটা তুমি নিজে থেকে আন্ডারলাইন করো। নেক্সট পরের পার্ট যেটা ফোকাস রাখবে, তুমি যে কোনো চ্যাপ্টার পড়ার সময় তুমি কি করবে, টপিক ওয়াইজ স্টাডি করো। অর্থাৎ ধরো আমি ধরে নিলাম কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, তার মধ্যে তুমি টপিকগুলো খুঁজে নাও কি কি টপিক আছে। যেমন একদিন পড়লে তুমি ভেসপার থিওরি, একদিন পড়লে তুমি ভিবিটি ভ্যালেন্স বন্ড থিওরি, একদিন পড়লে তুমি ডাইপোল মোমেন্ট, আরেকদিন পড়লে তুমি এমওটি মলিকুলার অরবিটাল থিওরি। এভাবে টপিক ওয়াইজ পড়ো। টপিক ওয়াইজ না পড়লে তোমার কিন্তু ক্লিয়ার কনসেপ্ট, তুমি যদি একদিনেই পুরো চ্যাপ্টারটা স্টাডি করতে থাকো প্রথম তোমার স্টাডি প্ল্যানিং যদি এভাবে হয় যে একদিন আমি একটা চ্যাপ্টার শেষ করে দেবো, তাহলে কোনো জিনিসটা তুমি ক্লিয়ারভাবে পড়তে পারবে না, আর কোশ্চেন সলিউশন করতে গেলে তোমার সমস্যা তৈরি হয়ে যাবে। নেক্সট যেটা করবে, যে একটা টপিক কমপ্লিট হওয়ার পর আফটার কমপ্লিট টপিক কোশ্চেন প্র্যাকটিস করো। এবার যে টপিকটা তুমি ক্লিয়ার করে নিলে, অনেক বই পাওয়া যায়, অবজেক্টিভ কেমিস্ট্রির বই পাওয়া যায় যেখানে টপিক ওয়াইজ দেওয়া থাকে, যে ভেসপার থিওরির টপিক যেটা তুমি পড়লে তার আন্ডারে 10-15টা কোশ্চেন দেওয়া আছে, এমওটি থিওরিটা পড়লে তার আন্ডারে তোমাকে 10-15টা কোশ্চেন দেওয়া আছে। তো এবার টপিক ওয়াইজ আগে তুমি কোশ্চেন সলভ করো, এতে তোমার কি হবে, তোমার কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যাবে, তাই না? নেক্সট রয়েছে পিওয়াইকিউ। তোমার যখন একটা চ্যাপ্টার পুরোপুরি পড়া হয়ে গেল, এইভাবে টপিক ওয়াইজ পড়ে পড়ে তুমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা পুরো শেষ করে ফেললে, এরপর তুমি কি করবে, পিআইকিউ কোশ্চেনে যাও। কারণ তুমি পিআইকিউ কোশ্চেন অ্যাট ফার্স্ট হাত দিও না, তুমি পিআইকিউ কোশ্চেন একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর তুমি ওই চ্যাপ্টারের সমস্ত পিআইকিউ কোশ্চেনগুলো সলভ করতে শুরু করো। নেক্সট যেটা তুমি করবে, ফিজিক্যাল কেমিস্ট্রি, মেনলি যেটা ফিজিক্যালের দিকে তুমি নজর রাখবে। ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে গেলে আগে ফিজিক্যাল কেমিস্ট্রির থিওরি খুব ভালো করে পড়ো। ফিজিক্যাল কেমিস্ট্রির দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে মূলত নিউমেরিক্যাল প্রবলেমগুলো আসে, কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম এমনভাবে যদি ঘুরিয়ে কোশ্চেন দিয়ে দেয় তখন তোমার করতে অসুবিধা হবে। তাই বলছি আগে ফিজিক্যাল কেমিস্ট্রির থিওরি খুব ভালো করে বোঝো, নিজে থেকে ওই যে ফর্মুলাটা তৈরি হয়েছে ওই ফর্মুলাটা কিভাবে এসছে সেটা আগে তুমি ডিরাইভ করো। তাহলে তোমার পরীক্ষার হলে যে কোনোভাবেই ম্যাথ দিক না কেন, যত ঘুরিয়ে ম্যাথ দিক না কেন, তোমার কিন্তু ওই প্রবলেমটা করতে কোনো সমস্যা হবে না। যদি ফর্মুলাকে এদিক ওদিক একটু চেঞ্জ করে দেওয়া থাকে, পরীক্ষাতে দেখবে অনেক সময় ফর্মুলা তুলে দেয়, সেই ফর্মুলা জাস্ট একটু ঘুরানো থাকে। তো তোমার যদি থিওরি খুব ভালো করে পড়া থাকে তো তুমি থিওরি দিয়ে ওই ফর্মুলা তুমি ডিরাইভ করে নিতে পারবে। ওকে, নেক্সট কি করবে, ফিজিক্যাল কেমিস্ট্রি থিওরি পড়ার পর তুমি ফর্মুলা যেগুলো দেওয়া আছে, যেই ফর্মুলা দিয়ে আমরা নিউমেরিক্যালস প্রবলেমগুলো সলভ করে থাকি ও ম্যাথ করে থাকি, সেই ফর্মুলার চার্ট বানিয়ে নাও, যে সলিউশন চ্যাপ্টারে এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমার রয়েছে, এই ধরনের ফর্মুলাগুলো আমার বেশি কাজে লাগছে। যেমন ধরো অ্যাজ এ সাপোজ আমি তোমায় বলে দিচ্ছি, ধরো সলিউশন চ্যাপ্টার থেকে তোমাদের হেন্ডিল ল রয়েছে, নেক্সট তোমাদের রাউলস ল রয়েছে, নেক্সট তোমাদের ভ্যান ডক ফ্যাক্টর রয়েছে, তো কলিগেটিভ প্রপার্টির 4টে পোর্শন রয়েছে। তো এইগুলো তুমি আগে ফর্মুলার চার্ট বানিয়ে নাও, যে এই ফর্মুলা থেকে আমাদের এই টাইপের ম্যাথ আসে, বা প্রত্যেকটা ফর্মুলার সাথে একটা করে ম্যাথ তুমি এক্সাম্পল হিসেবে তুলে রাখতে পারো। নেক্সট তুমি নিউমেরিক্যাল সলভ করতে শুরু করো। নিউমেরিক্যাল সলভ কিভাবে করবে, প্রত্যেকটা চ্যাপ্টারের ইনটেক্সে, ফিজিক্যাল কেমিস্ট্রি দেখবে প্রত্যেকটার একটা করে ইনটেক্স কোশ্চেন দেওয়া থাকে প্লাস এক্সারসাইজ দেওয়া থাকে। ইনটেক্স কোশ্চেনগুলো খুব ভালো করে খেয়াল করবে, ইনটেক্স কোশ্চেনগুলো কিন্তু এক্সামে প্রচুর আসছে নিটের পরীক্ষায়। নেক্সট যেটা তোমার হবে অর্গানিকের পোর্শন যেটা তুমি করবে, অর্গানিকের নেম রিয়াকশন এখন প্রচুর এক্সামে দিচ্ছে, তো নেম রিয়াকশন ডেইলি প্র্যাকটিস করতে শুরু করো, নেম রিয়াকশন প্র্যাকটিস করবে। নেক্সট যেটা তুমি করবে, সাম রিয়াকশন মেকানিজম, অর্থাৎ কিছু রিয়াকশন থাকে যেগুলোর মেকানিজম তোমাকে পড়তে হবে, কারণ কিছু কোশ্চেন থাকে যেগুলো মেকানিজম থেকে ডিরেক্টলি কোশ্চেন করে দেয়। যেমন বলে দিই, যেমন তোমাদের অ্যালকোহলের ডিহাইড্রেশন, তো তার মধ্যে এই ডিহাইড্রেশন মেকানিজম তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। বা তোমাদের এলিমিনেশন, সেট জেব যে এলিমিনেশন তোমরা রিয়াকশন পড়েছো, যেটা তোমাদের হ্যালো অ্যালকেন এবং হ্যালোরিন চ্যাপ্টারের মধ্যে রয়েছে, তো সেখানে এলিমিনেশন রিয়াকশনের প্রতি খুব ভালো করে ফোকাস দিতে হবে, কারণ ওখান থেকে অনেক কোশ্চেন ওই মেকানিজম পোর্শন থেকে কোশ্চেন দিয়ে দেয়। তো কিছু রিয়াকশন রয়েছে, এরকম কিছু বইতে কিছু রিয়াকশন রয়েছে যে রিয়াকশনগুলোর মেকানিজম তোমাকে ফোকাস দিতে হবে, যেটা অলরেডি আমাদের এনসিটি বইতে মেকানিজম ফর্মে দেওয়া আছে। নেক্সট পরের পার্ট হচ্ছে
ইনঅর্গানিকের ক্ষেত্রে ইনঅর্গানিক তুমি শুধুমাত্র এনসিইআরটি পড়ো, অর্থাৎ পি ব্লক, ডি ব্লক, কোঅর্ডিনেশন চ্যাপ্টার, এগুলো তো ইনঅর্গানিকের মধ্যে পড়ছে। তো এটা তোমার বেস্ট যেটা হবে স্টাডির ক্ষেত্রে, যেটা তোমাদের হেল্প করবে, তুমি শুধুমাত্র এনসিইআরটি পড়ো, আর কোনো বই ফোকাস দেওয়ার দরকার নেই। কারণ তুমি যদি ছায়া প্রকাশনের বই যদি পড়তে যাও, ওখানে এত বিস্তারিত এত কিছু লেখা আছে, এত রিয়াকশান দেওয়া আছে, সমস্ত রিয়াকশান তোমার মনে রাখা সম্ভব নয়। এটা স্টুডেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে, আমরাও সাধারণত মনে রাখতে পারি না টপিকগুলো। তো এই ইনঅর্গানিক কেমিস্ট্রি শুধুমাত্র এনসিইআরটি বইটাই পড়বে। নেক্সট যেটা করবে, এনসিইআরটি বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের ইনটেক্স কোশ্চেন এবং এক্সারসাইজ কোশ্চেন মাস্ট প্র্যাকটিস করে যাবে। সেটা ফিজিক্যাল হোক, সেটা ইনঅর্গানিক হোক, সেটা অর্গানিক হোক। এবছর 2024-এ দেখবে প্রচুর অর্গানিকের কোশ্চেন যেটা তোমাদের একেবারে এক্সারসাইজ থেকে তুলে নেওয়া আছে। অ্যালডিহাইড চ্যাপ্টারে একটা প্রবলেম দেওয়া ছিল, সেটা পুরোপুরি এক্সারসাইজ থেকে, পুরো 4টা কলাম 1 কলাম 2 দেওয়া ছিল, সেটা পুরোপুরি ওই এক্সারসাইজ পোর্শন থেকে তুলে নেওয়া হয়েছে। তো ওই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের পড়ার পর ইনটেক্স কোশ্চেন এবং ওই এক্সারসাইজ প্রবলেম অবশ্যই তোমরা সলভ করবে। নেক্সট যেটা তোমরা করবে, লাস্ট রিভাইজ করবে প্রপারলি। অর্থাৎ যে টপিকগুলো তুমি পড়ে পড়ে চলে আসছো, ধরো অ্যাটমিক স্ট্রাকচার পড়ার পর আমি পিরিয়ডিক টেবিল পড়ছি, পিরিয়ড টেবিলের পর আমি কেমিক্যাল বন্ডিং পড়ছি, তো ওই চ্যাপ্টারগুলো যেগুলো আগে পড়ে নিয়েছি, অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার এবং পিরিয়ড টেবিলটা আগে পড়ে নিয়েছি, ওটা তোমাকে রিভাইজ করতে হবে। এবং রিভাইজ করতে হবে কিভাবে? প্রপার ওয়েতে। হ্যাঁ, শুধু আমি পেজের পর পেজ উল্টে চলে যাচ্ছি, কোনো প্রবলেমের দিকে ফোকাস দিচ্ছি না, কোনো ফর্মুলার দিকে ফোকাস দিচ্ছি না, তো এটা করলে কিন্তু চলবে না। তো এভাবে যদি তোমরা পড়াশুনো করো, তাহলে তোমাদের অবশ্যই তোমাদের টার্গেটে তোমরা অবশ্যই পৌঁছাতে পারবে। আর কন্টিনিউ স্টাডি করবে। হ্যাঁ, আজকে আমি 10 ঘন্টা পড়লাম, কালকে আমি সারাদিন অন্য কিছু কাজ করলাম, এটা করলে চলবে না। তোমাদের একটা স্টাডি রুটিন বানাও, যে এতটা টাইম আমি দিয়ে পড়তে পারবো, আমার টিউশন এত টাইম থাকে, আর আমি এতটা নিজে ওন স্টাডি করতে পারবো। নিজের সময়টা নিজে দিয়ে গুছিয়ে নাও, তাহলে কি হবে? এটা একটা বেস্ট স্ট্র্যাটেজি হয়ে গেল এবং তোমাদের টার্গেটে তোমরা অবশ্যই পৌঁছাতে পারবে। ওকে, এইভাবে যদি তোমরা ফলো করতে থাকো, তাহলে তোমাদের র্যাঙ্ক বা ভালো কলেজ বা ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও, এবং আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা আমার সাথে এভাবে পাশে থেকো। আমি নতুন নতুন টপিকের ওপর তোমাদের এই ভিডিওগুলো আপলোড করতে থাকবো। তো তোমাদের এরকম যদি ভিডিও যদি তোমরা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও বা একটা লাইক দিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।